হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্স। চলে আসলাম ইতিহাসের আরেকটা বিষয় নিয়ে। এর আগে আলোচনা করেছিলাম এই চতুর্থ অধ্যায়ের এক কথা সংঘবদ্ধতার গোড়ার কথা চ্যাপ্টারের কিছু বিষয়, আর আজকে চলে আসলাম দুটো বিষয় নিয়ে। একটা হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা অস্ত্র আইন, আরেকটা হলো ইলবার্ট বিল আন্দোলন। এই দুটো বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো তোমাদের সামনে। দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কিন্তু এর অপর নাম ধরা হয় সাধারণত মাতৃভাষা আইন। অ্যাকচুয়াল কী ব্যাপারটা ভালো করে শুনবা। আর একটা ছিল অস্ত্র আইন। লর্ড লিটনের রাজত্বকালে, যে সময় লর্ড লিটন ছিল গভর্নর জেনারেল, এক কথায় 1878 সাল নাগাদ, সেই সময় দুটো দমনমূলক আইন ধরতে পারো বা দুটো অত্যাচারী আইন কিন্তু প্রবর্তন হয়। যে দুটো নাম বললাম, একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এক কথা মাতৃভাষা সংবাদপত্র আইন, একটা হলো অস্ত্র আইন। বুঝতে পারলে? একটা ছিল মাতৃভাষা সংবাদপত্র আইন আর একটা অস্ত্র আইন। সেই সময় ভালো করে বোঝো ব্যাপারটা, সেই সময় ইংরেজরা কিন্তু বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে পারতো। ওদের একটা স্বাচ্ছন্দ্যতা ছিল, কেউ অত্যাচার করলে তার প্রতিবাদও করতে পারতো, এরকম কিন্তু ক্ষমতা ছিল ওদের। প্লাস কেউ অত্যাচার তো দূরেই থাক, কেউ যদি ওদের সীমানায় প্রবেশ করতো তাকে কী করে অত্যাচার করে তাড়াতে হয়, অপমান করে কী করে তাদেরকে পদমর্যাদা তাদের নিচে করতে হয়, সবগুলোই ছিল কিন্তু ইংরেজদের কার্যকলাপ সেই সময়। এই যে সমস্ত কার্যকলাপ প্লাস কৃষকদের অত্যাচারমূলক কাহিনী, কৃষকদের কীভাবে শোষণ করা হতো, এগুলো কিন্তু আগে ইংরেজি ভাষায় প্রকাশ হতো। কোন ভাষায় বললাম? ইংরেজি ভাষায়। এবার ইংরেজি ভাষায় প্রকাশ হওয়ার জন্য কিন্তু সেটা সবাই কিন্তু পড়তে পারতো না। স্বাভাবিকভাবে সবাই তো আর উচ্চশিক্ষিত না, সবাই তো ইংরেজি আর বোঝে না। ইংরেজি ভাষায় কিন্তু সেসব কিছু পড়তে পারতো না। তার ফলস্বরূপ কিছুদিনের মধ্যে কিন্তু বাংলার বা ভারতের কিছু কিছু ঐতিহাসিক মাতৃভাষা মানে কেউ বাঙালি ভাষায়, কেউ গুজরাটি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, বিভিন্ন ভাষায়, এক কথা মাতৃভাষায় এই যে ওদের যে অত্যাচারমূলক কাহিনীগুলো, এগুলো কিন্তু জনসমক্ষে তুলে ধরতে শুরু করে। কারা? ঐতিহাসিকরা। যার ফলস্বরূপ ইংরেজ সরকার যখন দেখতে পেল যে তাদের ব্যাপারে আজে বাজে কথা, এক কথা তাদের পক্ষে তো সেটা আজে বাজে হবে, ভালো কথা যদিও বা সত্য কথা, ওগুলো ওদের পক্ষে আজে বাজে কথা ছিল। তো এই সমস্ত কিছু যখন দেখতে পেল ওরা যে আমাদের ব্যাপারে বাজে কিছু ভারতীয় সংবাদপত্র কিন্তু প্রকাশ করছে, সেই সময় এই আইনটা প্রথম পাশ করলো, যেটার নাম হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। 1878 সাল নাগাদ। কত সাল বললাম? 1878 সাল নাগাদ। কে প্রকাশ করে এই অ্যাক্টটা? লর্ড লিটন আইনটা পাস করলো। এবার কি হলো? এই আইন পাস করার পর থেকে বিভিন্ন অঞ্চল থেকে ভারতের একত্রিত হয়ে কিন্তু লর্ড লিটনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। কেন? কারণ কেউই চাইছিল না যে এই আইন দুটো ফিরে আসুক বা এই আইন দুটো তাদের সমাজে থাকুক। প্রথম আইন তো ছিল সংবাদপত্র বিষয়ক, আর দ্বিতীয় আইন ছিল অস্ত্র আইন। অস্ত্র আইন যেটাকে বলা হয়, মানে কি, ইংরেজরা নিজের সেলফ ডিফেন্সে বা নিজের রক্ষার ব্যাপারে যাবতীয় অস্ত্রশস্ত্র থেকে শুরু করে পোশাক, যুদ্ধের সাজ সরঞ্জাম রাখতে পারতো, কিন্তু তাদের কড়া হুকুম ছিল কোনো ভারতীয় কিন্তু কোনো কিছু রাখতে পাবে না, কোনো অস্ত্রশস্ত্র কিন্তু ভারতীয়রা ব্যবহার করতে পাবে না। তাদের এই আইনটা কিন্তু ছিল বাজে একটা আইন, তাই না? কারণ দেখো, ভারতীয়দেরও তো একটা অধিকার আছে নিজের আত্মরক্ষার, তাই না? কিন্তু ভারতীয়দের কোনো রকম অস্ত্রশস্ত্র কিন্তু দেওয়া হবে না। এই জন্য এই আইনটা কিন্তু প্রণয়ন হয়। দুটো আইন, একটা হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন, আর একটা হবে অস্ত্র আইন। এই মাতৃভাষা সংবাদপত্র আইনের মাধ্যমে দেশীয় ভাষায় পত্রপত্রিকা প্রকাশ বন্ধ হয়ে যায়। আর এই অস্ত্র আইনের প্রভাবে কি হয় বলতো? সাধারণ যে জনগণ, তাদের হাত থেকে যেগুলো অস্ত্রশস্ত্র ছিল বা ব্যবহার করতো, শেষ পর্যন্ত ওদের উপর একটা বিধি বাধা নিষেধ চলে আসে। কিন্তু এখানে কিন্তু চুপ ছিল না ভারতীয়রা। সবাই মিলে এই যে সুরেন্দ্রনাথের নেতৃত্বে একটা কিন্তু ভারত সভা যে গঠিত হয়েছিল, এই ভারত সভায় কিন্তু প্রথম লোকেরা গিয়ে ঝাঁপিয়ে পড়লো। সবাই বলল যে আমাদের এই সমস্ত অধিকার থেকে যে বঞ্চিত করা হচ্ছে, আমরা কি করব? সে সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার এই ভারত সভার মাধ্যমে দেশীয় প্রচার শুরু করলো, দেশীয় বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলো এই দুটো আইন তুলে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত কি হলো বলতো? শেষ পর্যন্ত কিন্তু একটা লিখিত দরখাস্ত পেশ করলো। কারা? এই ভারতীয়রা। সুরেন্দ্রনাথের নেতৃত্বে আরও কয়েকজন, লালমোহন ঘোষ ছিল, তো বিশিষ্ট ব্যক্তিবর্গ আরও ছিল, সবাই একটা দরখাস্ত লিখলো। দরখাস্ত লিখে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে পাঠানো হলো। শেষ পর্যন্ত সেই দরখাস্তের প্রাসঙ্গিকতা বিচার করে কি হলো? প্রাসঙ্গিকতা বিচার করে
এই আইনটা, এই যে দুটো আইন, এই দুটো আইন কিন্তু লর্ড লিটন প্রত্যাহার করে নিল। বুঝতে পারলা? তাহলে এই দুটো আইন কি অ্যাকচুয়াল ছিল শেষ পর্যন্ত প্রত্যাহার হয়ে যায়। কারণটা হলো এটা এমনই একটা বাজে আইন ছিল, মানে সেক্ষেত্রে শুধুমাত্র ইংরেজদেরই অধিকার আছে ভারতীয় জমিতে বা ভারতীয় যাবতীয় ব্যাপারে, ভারতীয়দের কোনো অধিকার নেই, ভারতীয় সমাজের কোনো অধিকার নেই। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই দুটো আইন, এই দুটো বাজে আইন তুলে দেওয়া হয়। বুঝতে পারলা? তো এই ছিল কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন। অস্ত্র আইন মানে হলো এটা যে কোনো ভারতীয় নিজের রক্ষার্থে হোক বা কোনো কারণে হোক কোনো অস্ত্র শস্ত্র কিন্তু রাখতে পারবে না, এটা কিন্তু নিয়ম ছিল। বুঝতে পারলাম? আর এই যে আইন, এটা এক কথায় যে তাদের যে লেখাগুলো সেগুলো যেগুলো ইংরেজিতে প্রকাশ হতো সেগুলো কিন্তু সবাই পড়তে পারতো না, কিন্তু যখন মাতৃভাষায় প্রকাশ শুরু হলো তখন সবাই কিন্তু ওই দৃশ্যগুলো পড়তে পারছে না। যে লেখাগুলো আছে মাতৃভাষায় যখন শুরু হবে, আমরা বাংলা ভাষায় যেমন সমস্ত কিছু পড়তে পারি, ঠিক সেই সময় কিন্তু মাতৃভাষায় বিভিন্ন ইংরেজদের কুকর্ম তুলে ধরা হয়েছিল পত্র পত্রিকার মাধ্যমে। এর ফলে কিন্তু সবাই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে এবং তার ফলস্বরূপ একটা আন্দোলন সৃষ্টি হয়। এই আন্দোলনের পর এই দুটো আইন বা এই দুটো দমনমূলক আইন কিন্তু তুলে দেওয়া হয়। বোঝা গেল ব্যাপারটা? এই হলো কিন্তু দুটো আইন। এবার আসছে কিন্তু ইলবার্ট বিল আন্দোলন। এর আগের যে দুটো আইন জানলাম এক কথায় আমরা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন, এই দুটো কিন্তু প্রবক্তা ছিল বা এই দুটোর প্রতিষ্ঠাতা ছিল কিন্তু লর্ড লিটন। এবার আসছে আরেকজন গভর্নর জেনারেল যার নাম হলো লর্ড রিপন, যে 1880 থেকে 1884 4 বছর কিন্তু শাসন করেছিল। বুঝতে পারলা? লর্ড রিপন। এই লর্ড রিপনের নাম কিন্তু ভালো কাজকর্মের জন্য, এক কথায় এত ভালো লোক ছিলেন যে বলার শেষ নেই। এই ভালো কাজকর্মের জন্য কিন্তু আজও ভারতে এই লর্ড রিপনের নাম চিরস্মরণীয় হয়ে আছে। লর্ড রিপন যেমন ভালো লোক ছিলেন, ঠিক সেরকম তারই একজন সচিব ছিলেন, আইন সচিব, যার নাম ছিল ইলবার্ট, সিডনি ইলবার্ট না কি যেন আছে নাম, ইলবার্ট, মেনলি যে রাখো ইলবার্ট। তো এই যে লর্ড রিপনের আইন সচিব ছিল ইলবার্ট, ইলবার্ট কি করে, সেই সময় যখন লর্ড রিপন রাজত্বকালে ছিল সে সময় বর্ণ বৈষম্য কিন্তু বেশি দেখা দিত। বর্ণ বৈষম্য মানে বুঝতে পারছো, মানে ইংরেজদের এক আসনে রাখা হয়েছিল আর ভারতীয়দের এক আসনে রাখা হয়েছিল। এক কথায় ভারতীয়দের বিচার ইউরোপীয়রা করতে পারবে, কিন্তু ইউরোপীয়দের বিচার ভারতীয় বিচারপতিরা কিন্তু করতে পারবে না। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য কিন্তু ইংরেজ সরকার এক কথা লর্ড লিটনের সহায়তায় তার আইন সচিব ইলবার্ট, ঠিক আছে, আইন সচিব ইলবার্ট কি করলো, ঘোষণা করলো যে এরপর থেকে ভারতীয়দের বিচার যেমন ইংরেজ বিচারপতিরা করতে পারবে, ইংরেজ বিচারপতিদের বিচারও কিন্তু ভারতীয়রাও করতে পারবে। এই যে একটা সংশোধন বা এই যে একটা বিল যখন পাশ করা হলো, সে সময় কিন্তু ইংরেজরা নানাভাবে, ইংরেজরা কথা ইউরোপীয়রা নানাভাবে কিন্তু এই আইনের বা এই বিলের তিরস্কার করা শুরু করলো। এক কথা এই বিলটা ছিল কিন্তু তাদের মতো, মানে এক কথা এই বিল সম্পর্কে তাদের কিন্তু বিশাল মতবিরোধ ছিল। তারা চাইছিল না, কারণ তারা চাইছিল যে আমরা ইউরোপীয়, আমাদের অধিকার বেশি, আমাদের সম্মান বেশি, ভারতীয়দের অধিকার বা সম্মান কিছু নেই, কেন ভারতীয়দের সাথে আমাদের কম্পেয়ার করা হবে বা তুলনা করা হবে, আমরা তো আলাদা, ভারতীয় তো অনেক নিচু জাতের। সেই হিসেবে এদেরকে একটা গ্লানি ফিল করছিল এরা। গ্লানি মানে বুঝতে পারছো, লজ্জা ফিল করছিল, নিজের আত্মসম্মানটা মনে হচ্ছিল যাতে যেন হীন হয়ে যাচ্ছে তাদের। এই জন্য কী করলো তারা সে সময় ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে একটা সংঘ গঠন করলো। কি করলো? ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে একটা সংঘ গঠন করলো কিন্তু ইউরোপীয়রা। এই সংঘ কেন গঠন করেছিল বলো তো? এই যে আন্দোলন, এক কথা ইলবার্ট বিল, যে বিলটি যে পেশ করে, এই আন্দোলনটি প্রতিহত করার জন্য বা ইলবার্ট বিলটি তুলে দেওয়ার জন্য কিন্তু এরা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করলো এবং চারদিকে প্রায় চাঁদা তুলতে শুরু করলো। চারদিকে একদম ইউরোপীয়রা প্রায় 1.5 লক্ষ টাকার চাঁদা তুললো। 1.5 লক্ষ টাকার চাঁদা তোলার পর চারদিকে বিভিন্ন তাদের সমিতি, এই যে ডিফেন্স অ্যাসোসিয়েশন যে সংঘে গঠন, এই ডিফেন্স অ্যাসোসিয়েশন সংঘের যে সমিতিগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে দেয়। কেন বলো তো? কারণ ওরা চাইছিল যে আমরা যেভাবে হোক এই যে বিল যেটা পাস হয়েছে সেটাকে করাতে হবে। আমাদের ভারতে আমাদের অধিকার আছে, এক কথা ইউরোপীয়দের অধিকার আছে, ভারতীয় লোকেদের কোনো অধিকার নেই, ভারতীয়রা নিচু জাতের, সমস্ত কিছু দেখানোর জন্য কিন্তু বিভিন্ন জায়গায় ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সংঘ গঠন করলো। কিন্তু এতে কিন্তু চুপ থাকেনি। অ্যাকচুয়াল এই যে আন্দোলনটা যেহেতু এরা শুরু করলো ইউরোপীয়রা,
তার পাশাপাশি কিন্তু ব্রিটিশ সরকারের সহায়তায়, ব্রিটিশ সরকারের সময় লর্ড রিপন ছিল, এই লর্ড রিপনের সহায়তায় কিন্তু কতগুলো লোক অগ্রণী ভূমিকা পালন করেছে, যার মধ্যে একজনের নাম হলো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আছে, অমৃতবাজার পত্রিকার সম্পাদক। এরা কি করলো, এরা যখন শুনতে পেলো এইগুলো জিনিস, তখন কিন্তু এই আন্দোলন সম্পর্কে বা এই যে ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন সম্পর্কে যে নিন্দা করে এই সমস্ত পত্রিকায়, এক কথা অমৃতবাজার পত্রিকা এবং বেঙ্গলি পত্রিকায় কিন্তু প্রকাশ করতে শুরু করলো, এদেরকে অপদস্থ করার জন্য। কাদের? ইউরোপীয়দের অপদস্থ করার জন্য। কারণ ইউরোপীয়রা জাস্ট এই পত্রিকা দুটোর মাধ্যমে বোঝানো হয়েছিল যে ইউরোপের এত ছোট মনের হয় কি করে, তাদের মধ্যে কি কোনো মানবিকতা নেই, এই সমস্ত কিছু তুলে ধরা হয়েছিল এই দুটো পত্রিকা, একটা অমৃতবাজার আর একটা বেঙ্গলি পত্রিকায়। বুঝতে পারলা? তো এই হচ্ছে ব্যাপার। এবার কি হলো, যেহেতু ডিফেন্স অ্যাসোসিয়েশন চারদিকে এর শাখা প্রশাখাগুলো ছড়িয়ে নিয়েছিল, মানে একদম চারদিকে ছড়িয়ে গিয়েছিল, এই জন্য ভাবলো এরা এক কথায় এই অমৃতবাজার পত্রিকার সম্পাদক অনেক শিশির কুমার ঘোষ যেটা আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এরা সবাই মিলে কিন্তু এরাও কিন্তু একটা সংঘ গঠন করলো, যেখানে অনেক ভারতীয় সদস্য ছিল এবং বেশ কিছু ইংরেজ সদস্য, এখন লর্ড রিপনের আইন সচিবগুলো কিন্তু ছিল। সবাই মিলে একটা সংঘ গঠন করলো, যার নাম হলো ভারত সভা, যেটা গঠন করেছিল অ্যাকচুয়াল। এই ভারত সভা গঠন করার পর কি হলো, চার দিয়ে কিন্তু এরাও আন্দোলন শুরু করলো। শেষ পর্যন্ত কিন্তু আন্দোলন করলেও কিন্তু ভারতীয়রা অপমানিত হয়ে নিচু পদস্থ হয়। আর তার পাশাপাশি এদের যে এই যে ইলবার্ট বিল যেটা ছিল, সেটা বাধ্য হয়ে প্রত্যাহার করে নিতে হয় ইংরেজদের অত্যাচারে, ইংরেজদের বাজে ব্যবহারে শেষ পর্যন্ত। হ্যাঁ, এত আন্দোলন করেও কিন্তু এই যে এদের যে ডিফেন্স অ্যাসোসিয়েশন, এটার নিচে সবাই পদস্থ হয়। বুঝতে পারলাম? অপদস্থ হয় এর সামনে। কেন বলো তো? কারণ সবাই চাইছিল, ইউরোপীয়রা চাইছিল আমাদের ক্ষমতা বাড়ুক, আর ভারতীয়রা চাইছিল যে আমাদের পূর্ণ সম্মানটা আমরা যাতে ফিরে পাই। আমরা যেমন মানুষ, ওরাও মানুষ, ওরা যদি আমাদের বিচার করার অধিকার পায়, তো আমরা ওদের বিচার করার অধিকার পাবো। এই সমস্ত কিছু দূর করার জন্য কিন্তু ভারতীয়রা লড়ছিল, কিন্তু ইউরোপীয়রা চাইছিল যে না, আমরাই মানুষ, আমরাই উচ্চপদস্থ লোক, বাকিগুলো সবাই বানের জলে ভেসে এসছে। বুঝতে পারলাম? এইরকম ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। শেষ পর্যন্ত যদিও ইলবার্ট বিলটা তুলে নেওয়া হয়, কিন্তু এটা কথা বলা যায় সহজভাবে যে এই আন্দোলনটা ব্যর্থ হলেও, বা এই যে ইলবার্ট বিল যেটা, এটা তুলে নেওয়া হলেও কিন্তু একটু না একটু প্রভাব কিন্তু যথেষ্ট পড়েছিল। বুঝতে পারলাম? একটু প্রভাব কিন্তু পড়েছিল, কারণ এর ফলস্বরূপ কিন্তু কিছুটা হলেও ইউরোপীয়রা ভারতীয়দের সম্মান করতে শুরু করে, কিছুটা হলেও। মানে এরকম না যে পুরোটাই সম্মান সার্বিক দিক থেকে, এরকম না, কিছুটা ক্ষেত্রে। বুঝতে পারলাম? তো এই ছিল কিন্তু ইলবার্ট বিল আন্দোলন আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ও অস্ত্র আইন। এখান থেকে কোশ্চেন যদি থাকে যে ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বুঝতে পারলা? ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পড়ে এটা কোশ্চেন খুব। আর ডিফেন্স অ্যাসোসিয়েশন কারা গঠন করেছিলেন? ইউরোপীয়রা। তারপর অস্ত্র আইন ও ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন গভর্নর জেনারেল আমলে প্রণীত হয়? সবে লর্ড লিটন। বুঝতে পারলা? এখান থেকে এই কোশ্চেন। ইলবার্ট বিল আন্দোলন কোন গভর্নর জেনারেলের আমলে হয়? লর্ড রিপনের আমলে। ওটা লর্ড লিটন, এটা হলো রিপন, মনে রাখো ভালো করে। সুরেন্দ্রনাথ যে পত্রিকাটি লিখেছেন নাম কি? বেঙ্গলি পত্রিকা। এই বেঙ্গলি পত্রিকায় যাবতীয় ব্যাপার পড়াশোনা হতো। অমৃতবাজার শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা, তাই না? এখন আনন্দবাজার আছে, আগে ছিল অমৃতবাজার, আরেকটা পত্রিকা, যেটা এখন বোধহয় বন্ধ হয়েছে না আছে, তোমরা হয়তো জানবা, অমৃতবাজার। বুঝতে পারলা? এই হলো কিন্তু দুটো বিষয়, ভালো করে পড়বা। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন থাকতে পারে যে ইলবার্ট বিল আন্দোলনটা কি অ্যাকচুয়াল, ইলবার্ট বিল আন্দোলন কেন হয়েছিল, এক কথা কী কারণে, এটা একটা। আর একটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বলতে কী বোঝো, আর অস্ত্র আইনটা অ্যাকচুয়াল কী, 2-1 নম্বরে কোশ্চেন পড়তে পারে বা বড় কোশ্চেনও থাকে এখান থেকে। হ্যাঁ, তো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করবা। দুটো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট মানে মাতৃভাষা সংরক্ষিত আইন, আর এটা হলো অস্ত্র আইন, মানে অস্ত্র ব্যবহার করা চলবে না ভারতীয়দের, শুধুমাত্র ইংরেজরা অস্ত্র ব্যবহার করতে পারবে, এটা একটা ব্যাপার। আর ইলবার্ট বিল যেটা আন্দোলন, এই ইলবার্ট বিল আন্দোলন ছিল পুরোপুরি একটা ভালো নীতি নিয়ে, মানে ভালো একটা নীতি প্রবর্তন করতে চাইছিল লর্ড রিপন, কিন্তু ইংরেজরা চাইছিল সে নীতির কোনো দরকার নেই, আমরা ইংরেজরা বলছি, ইউরোপীয়রা চাইছিল কোনো নীতির কোনো প্রয়োজন নেই, আমরা ইউরোপীয়, আমাদের একটা ক্ষমতা আছে, আমরা একটা সম্ভ্রান্ত বংশের লোক সবাই, আমাদের বিচার কেন ওরা করবে, ভারতীয়রা কেন করবে। বুঝতে পারলা? তো এই ছিল কিন্তু দুটো বিষয়। আজকের বিষয় ছিল এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এর পরের দিন আমি পঞ্চম অধ্যায় স্টার্ট করবো তোমাদের। চতুর্থ অধ্যায় থেকে সবগুলো হলো কাছাকাছি, এরপর পঞ্চম অধ্যায় স্টার্ট করবো। তার আগে চতুর্থ অধ্যায়ের কিছু শর্ট কোশ্চেন আছে হয়তো, এর পরের দিন সাপোজভাবে 5 নম্বর চ্যাপ্টার শুরু করার আগে চতুর্থ অধ্যায়ের যত শর্ট হয় সমস্ত কিছু কিন্তু আলোচনা করে তারপর 5 নম্বর স্টার্ট করবো। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো।